শুধু দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় সংঘাত ও সংঘর্ষে দেশজুড়ে বিশৃঙ্খলতা। আমাদের আজকের অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল সালাম, ডিন বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি দেখতে facebook.com/ATN বাংলা অনলাইনে ক্লিক করুন। আমরা প্রথমেই শুরু করব ডক্টর খন্দকার মারুফ হোসেন আপনাকে দিয়ে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের গোলযোগের ঘটনা ঘটছে। আজকে যুক্তরাজ্য থেকেও বিভিন্ন তাদের রাজনীতিবিদ যারা রয়েছেন ওনারা একটা স্টেটমেন্টও দিয়েছেন এই জাতীয়, যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 2000-এর কাছাকাছি দেশ জুড়ে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, ওনাদের যে ইনফরমেশন রয়েছে। এছাড়াও আমরা চিন্ময় প্রভু কেন্দ্রিক দেখলাম যে আজকে কী ধরনের একটা অরাজক পরিস্থিতি চিটংয়ে তৈরি হলো এবং আপনাদেরই পেশার একজন সম্মানিত সদস্য উনি নির্মমভাবে নিহত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকের এই এটিএন বাংলা সংলাপে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেই প্রশ্নটি করেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো সংঘর্ষ হয়েছে, অনেক বিশৃঙ্খল অরাজকতা আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাজ্য থেকে স্টেটমেন্ট দিয়েছে, অনেকেই বিভিন্ন বক্তব্য রাখছে। আজকের যে ঘটনাটি, যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের যেই আদালত কর্তৃক জামিন বাতিল এবং পরবর্তীতে সমগ্র চট্টগ্রাম ব্যাপী যে সংঘর্ষ, এটি আজকে সমগ্র বাংলাদেশে প্রধান সংবাদ। আপনি দেখবেন যে তাকে গ্রেফতার করার পরে স্বাভাবিকভাবেই পুলিশ আমাদের সংবিধানের যে নিয়ম, সেই নিয়মে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলেছে এবং সেখানে তাকে যেই কারণে গ্রেফতার করেছে সে ব্যাপারে রাষ্ট্রপক্ষের যারা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। এরপরে আপনারা জানেন যে আমাদের আদালতের ক্ষমতা রয়েছে কাকে জামিন দেবেন, কাকে জামিন দেবেন না, এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত হয়তো সন্তুষ্ট হয়ে জামিন নাকচ করেছেন, কিন্তু তারপরে আমরা চট্টগ্রামে যে ঘটনাটা দেখলাম, যে প্রিজন ভ্যান 3 ঘন্টা যাবৎ বন্ধ করে রাখা এবং এটাকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়া এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে চট্টগ্রামের যে সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম নামের যিনি আমাদের সম্মানিত অ্যাডভোকেট, তিনি নিহত হলেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তো এটা আসলে উদ্বেগজনক। শুধু এই ঘটনা না, বেশ কয়েকদিন যাবত দেখছি ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ, তারপরে আমাদের যে এখানে ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ, সাথে সরওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের মধ্যে যে সংঘর্ষ, আসলে এগুলো উদ্বেগজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আজকে যেই একজন আইনজীবী আমাদেরই কলিগ, তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, এটা আমি মনে করি যে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এটা একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এ ধরনের কিলিং কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 1 সপ্তাহ যাবত যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে কে আছে না আছে এগুলো নিয়েও আমাদের তদন্ত হওয়া প্রয়োজন। আপনারা জানেন যে এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ফেসিবাদের পতন হয়েছে এবং পতনের পর থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে বলছেন যে একটা ষড়যন্ত্র কিন্তু রয়েই গেছে। আগামী নির্বাচনের সামনে একটা বড় দেয়াল, এই দেয়াল ভেদ করে যাওয়াটা খুব কঠিন এবং দেশে বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তের কথা আমাদের তারেক রহমান সাহেব বলছেন এবং তিনি যে বলে যাচ্ছেন তার প্রমাণ আমরা গত 1 সপ্তাহ যাবৎ দেখছি।
এবং এই যে পতিত স্বৈরাচারের যে প্রধান যিনি পলায়ন করলেন তার বোনসহ, সেখান থেকে বিভিন্ন ফোনালাপ এর মাধ্যমে চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। তারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, মেগা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে অনেক টাকা পাচার করেছে, এবং তারা আজকে আমি মনে করি যে ঘরে বসে নেই। এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমার ধারণা এই পতিত যে স্বৈরাচার যারা পলায়ন করেছে তাদের একটা বড় হাত থাকতে পারে। এজন্য বর্তমান সরকারকে অনুরোধ জানাবো, আপনারা তদন্ত করেন এবং এই যে সমস্যাগুলো সমাধানের জন্য সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ যারা বর্তমানে এদেশে রাজনীতি করছে তাদের সাথে আলোচনায় বসে কিভাবে এই যে বিশৃঙ্খল অরাজকতা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি এ ব্যাপারে আপনারা আলোচনা করেন। আলোচনার মাধ্যমেই আমি মনে করি সমাধান সম্ভব। আজকে এই ঘটনার পরে এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও সেই চট্টগ্রামে গিয়েছে বলে আমাদের জানা নেই। অনেক ধরনের আমাদের স্টেটমেন্ট আমরা শুনেছি ভারত থেকে এই ঘটনা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে, বাংলাদেশ থেকেও ভারতের এই স্টেটমেন্টে হতাশা জানিয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং স্ট্রং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছেন। তাই আসলে এই যে সমস্যাগুলো, আজকে দেখলাম যে 10 প্লাটুন বিজেপি সেখানে মোতায়েন করা হয়েছে, অথচ বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে, তাদের কেন সেখানে মোতায়েন করা হলো না, এটি নিয়েও অনেকে প্রশ্ন করছেন। তাই আমরা মনে করি যে এই সরকারকে কেউ না কেউ ব্যর্থ করার চেষ্টা করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে চাই। সরকারকেই অনুরোধ জানাবো অনতিবিলম্বে এই সকল যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এগুলো শক্ত হস্তে দমন করতে হবে, এবং দমন না করলে দেশ একটা সংঘাতের দিকে গেলে, বাংলাদেশের যদি সরকার ব্যর্থ হয় তাহলে আগামী দিনে নির্বাচন, আগামী দিনে যে মানুষের প্রত্যাশা, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চেতনা, এটা আমরা মনে করি ভুলুণ্ঠিত হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল সালাম। আমরা জানি যে সকলেই যে শান্তি সম্প্রীতির বাংলাদেশ, আবহমান কাল থেকে আমরা হাজার বছরের আমাদের সেই ঐতিহ্য, আমরা এই ঐতিহ্যকে ধারণ করেছি। একই সাথে আমরা বছরের পর বছর, হাজার হাজার বছর অবস্থান করেছি। কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে যেটাকে পরবর্তীতে আমরা রাজনৈতিক প্রতিহিংসামূলক কারণকেই দেখেছি। জনমানুষের সাথে বিভিন্ন ধর্মের যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা আগেও যেমন রয়েছে এখনও বিশ্বাস করি সেই ধরনের রয়েছে। এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, ওনাকে কেন্দ্র করে আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, সমাজের বিভিন্ন ধর্মাবলম্বী এবং বহু শ্রেণী পেশার মানুষ এতে ক্ষুব্ধ হয়েছেন, দুঃখিত হয়েছেন। এই পরিস্থিতিতে আপনার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে জনমানুষের কিভাবে সিচুয়েশনটাকে দেখা উচিত? ধন্যবাদ। এই মুহূর্তে দেশে যে অবস্থা চলতেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা নিয়ে আপনি এখানে আলোচনা শুরু করছেন, যেটা হলো আপনি অলরেডি উল্লেখ করছেন, এই দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি আছে। এবং এই সরকারও যখন আসছে, প্রথমে একটা পূজা হয়ে গেছে, সবচেয়ে কম সমস্যা বা সবচেয়ে কম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছেন এই বছরের পুজোতে। তার কিছুদিন পরেই কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটতেছে এই দেশে? আজকে যেটা ঘটলো, যে কোনো মানুষের হত্যাই কিন্তু নিন্দনীয়, খুব খারাপ এবং ন্যাক্কারজনক। আমার ভাই যেটা বললেন, ষড়যন্ত্র, চক্রান্ত, এগুলা কিন্তু আগের সরকারও বলছেন, কিন্তু এই সরকার যদি সেটা বলে তাহলে কিন্তু মানুষ সেটা নিবে না। ষড়যন্ত্র, চক্রান্ত হইলে এটা কী কারণে ষড়যন্ত্র হচ্ছে, কী কারণে চক্রান্ত হচ্ছে, এগুলো উদ্ঘাটন করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। এইটাই কিন্তু এই মানুষের কাছে, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা। সেটা যদি সরকার করতে না পারেন তাইলে কিন্তু সমস্যা। শুধু এইটা করছে তা না, একটু উল্লেখ করছেন একটু আগে, দেখেন এখন যে কলেজগুলো ঢাকা শহরের আছে, এই মাহবুব মোল্লা কলেজ, সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সামান্য হসপিটালে কী হয়েছে সেটা নিয়ে, দুইটা কলেজের মধ্যে দূরত্ব 5-6 কিলোমিটার, এখানকার ছাত্র ওইখানে যায়, ওইখানকার ছাত্র এখানে যায়, কীরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা
ঘটনা ঘটলো সবগুলা পরীক্ষা বাতিল করে দিতে হলো শেষ পর্যন্ত। এই 2টা কলেজের জন্য আরও 7টা কলেজ ঢাকা শহরে আছে, যে 7 কলেজ আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেগুলো বন্ধ করে পরীক্ষা বন্ধ করে দিতে হইলো। তো এই ঘটনাগুলো কেন ঘটছে? শুধু যে এটা ঘটছে তা না, আপনি দেখেন রিক্সা চালক এবং সেখানে কিছু মানুষ অন্য পরিচয় ছাত্র সেজে ওই সেজে সেখানে রিক্সা চালকের ভূমিকায় সেখানে ঝামেলা করতেছেন। তারপরে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা অস্বস্তি বিরাজ করতেছে সারা শহরটার মধ্যে। এর মধ্যে যদি কোনো চক্রান্ত থেকে থাকে তাহলে সরকারকে সেটা বের করতে হবে, বের করে সঠিক বিচার করতে হবে। কারণ হলো মানুষের যে আশা, মানুষের যে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন করছেন, এই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই ফ্যাসিস্ট সরকার যেরকম কার্যকলাপ যে সে করতেন বা সেগুলো যদি আবার পুনরাবৃত্তি হয় সেটা মানুষ কখনো চাবেন না, সেটা মানুষ কখনো প্রত্যাশা করবেন না এই সরকারের কাছে। আমি এই সরকারের কাছে এখনও বিশ্বাস রাখতে চাই ওনারা সফল হবেন, ওনারা এই জিনিসগুলো শক্তভাবে হ্যান্ডেল করবেন, যেখানে যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেবেন এবং আগের সরকারের মতো যাতে না বলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, আমাদের বিরুদ্ধে ওই চক্রান্ত হইতেছে, এগুলো বললে মানুষ কিন্তু মানবে না। এগুলো যদি হয়ে থাকে এগুলা সঠিক কারণটা বের করতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। ডেফিনেটলি আজকে যে মৃত্যু হয়েছে সেটার আমরা তীব্র নিন্দা জানাই। কোনো মৃত্যুই মানুষ এই দেশে কাঙ্ক্ষিত না। আবার ধর্মের নামে তারা একটা ধর্ম, কোনো ধর্মই কিন্তু সহিংসতা চায় না, সেইখানে কেন ধর্মের নামে সহিংসতা হইতেছে? এবং আমাদের এই যে নিকট অতীতে এই ধরনের ঘটনা কিন্তু হয় নাই, এই হঠাৎ করে কেন এই ঘটনাগুলো হচ্ছে সেটা কিন্তু আমাদের সত্যি একটা মানে চিন্তার বিষয়, সেটা আমাদের বাইরে করতে হবে। আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষদের ডিন এবং আমরা জানি যে আন্দোলনের সূতিকার বলি বা সূতিকাগার বলি বা পরিবর্তনের সূতিকারকার বলি চিন্তাশীল মানুষের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেখানেও আমরা আজকে খুব ম্যাচিউরড একটা স্টেটমেন্ট দেখলাম বৈষম্য বিরোধী ছাত্রদের কাছ থেকে, ফাঁদে পা দিব না, সবাই ধৈর্য ধরুন। খুব টাইমলি একটা স্টেটমেন্ট আমার কাছে মনে হয়েছে। আপনি ক্যাম্পাস পরিস্থিতি থেকে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? ঢাকা শহরের মধ্যে ক্যাম্পাসটা এমন একটা জায়গা যে কোনো কিছু হলে এটা একটা সেন্টার। আপনি দেখবেন কিছুদিন আগে তাবলিগের একটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করছে, তারপরে অন্য একটা গ্রুপ আছে তারা বিশ্ববিদ্যালয় না আশেপাশে করতেছেন। তারপরে 2-1 দিন আগে রাত্রিবেলা 200-250 গাড়ি যে লোন দেওয়া হবে সেই নামে এসে ক্যাম্পাসে আসতেছে। সবারই মনে হয় যে ক্যাম্পাসে আসলে এখান থেকে যদি আমরা কোনো একটা আন্দোলন করতে পারি এটার মধ্যে ফোকাসটা একটু ভিন্ন রকম হবে। এই জন্য এই সুবিধাটা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী হয়, এটা একটা সাইড। আরেকটা যেটা আপনি বললেন ছাত্ররা যেটা বলছেন সঠিক সিদ্ধান্ত, ছাত্ররা আরেকটা বলছেন বৈষম্য বিরোধী যতগুলো ছাত্র সংগঠন আছে সবাই একত্রিত হয়ে তারা একটা পদক্ষেপ নেবেন। আমি বলবো সেটা খুবই এই মুহূর্তে দরকার, কারণ সারা দেশে যেরকম অরাজক পরিস্থিতি চলতেছে তাদের এটাকে আমি প্রশংসা করি এবং তারা সম্মিলিতভাবে এটাকে ঠেকানো উচিত আমি মনে করি আর কি এই মুহূর্তে। কারণ সরকার এখানে করতেছেন কিন্তু সরকারকে সহযোগিতা করা দরকার। এখানে পুলিশ প্রশাসন আছেন, আর্মি প্রশাসন মাঠে আছেন, তাদেরকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে ছাত্রদের সাথে। আবার ছাত্ররা যাতে এমন না করে নিজের হাতে আইন তুলে নেয় এবং নিজের আবার অন্য কিছু করে, ইস্কনের মতো আজকে যে মানুষটা মারা গেল এরকম যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে সেটা খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ। জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনি আইন পেশার মানুষ, দীর্ঘদিন এই পেশায় রয়েছেন। খুবই দুঃখের সাথে আপনি অবগত রয়েছেন যে একজন আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এবং পরিস্থিতিটা এরকম ছিল, আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে ওখানে জামিন কেন্দ্রিক যে ঝামেলাগুলো হয়েছে এবং সেখানে দেখা গেছে যে সকাল থেকে অনেকেই জড়ো হচ্ছেন এবং ওনারা সেখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে অনেকেই প্রবেশ করেছে। শুধুমাত্র মূলত বিজিবি এবং পুলিশকে ওখানে উপস্থিত ছিল এবং এই ঘটনাটা ঘটেছে বলা যায় বেলা 11টা থেকে প্রায় 3টা পর্যন্ত। একটা পর্যায়ে যিনি মারা গেছেন ওনাকে টেনে হিচড়ে একটা নির্মমভাবে যে একটা ঘটনা ঘটানো হয়েছে। এখানে আমাদের যেই প্রশাসন ব্যবস্থা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধরে নিচ্ছি যেটা খুব পজিটিভলি ওনারা চাচ্ছেন যে বিশৃঙ্খলাগুলো দূর হোক, তো তারপরেও কিন্তু একের পর এক ঘটনাগুলো ঘটছে। এই সার্বিক জায়গায় জামিন, আইনগত যে দিকগুলো রয়েছে
সবকিছুকে নিয়ে আপনি যদি আপনার বিশ্লেষণটা একটু দিতেন। দেখুন, আজকের এই সংলাপের শুরুতেই আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের যে তরুণ আইনজীবী বন্ধু, যিনি আজকে হত্যার শিকার হয়েছেন চট্টগ্রামের নিজ পেশার স্থলে, সাইফুল ইসলাম আলিফ, ব্যক্তিগতভাবে সে আমার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত কাছে ছিল। অনেকেই বলছেন চট্টগ্রামের আইনজীবী, মূলত চট্টগ্রামে সে প্র্যাকটিস করলেও তিনি কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। তো আমি কথা শুরুর আগেই আমি আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের আমি দাবি করছি। আমি যখন এই কথাগুলো বলছি তখন আপনাদের আজকের যে শিরোনাম, আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী যে অবস্থা বাংলাদেশে পেয়েছে, সেখানে আমাদের এই সরকারের কতগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে যে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া কাঠামো, সেটি আপনার রাজনৈতিক কাঠামোই বলেন, সেটি সিভিল প্রশাসনের কাঠামোই বলেন, কিংবা আপনি যে কোনো ভাবেই বলেন না কেন, সেখান থেকে রাতারাতি একটা পরিবর্তন হয়ে যাবে এমনটি কিন্তু আমাদের মনে করার কোনো কারণ নেই। আমরা আজকে প্রায় 4 মাস হতে চললো এই সরকারের সময়কালের মধ্যে, এখনো পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য ভাবে সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, তেমন কোনো পরিবর্তন হয়নি, আর হওয়া সম্ভব না। বিগত দিনে এমন ভাবে বাংলাদেশে এই সমস্ত সেক্টরগুলোতে এমন ভাবে রাজনীতিকরণ করা হয়েছে কিংবা দলীয়করণ করা হয়েছে, সেখানে দল নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা প্রশাসন পরিচালনা, এটা কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশে ইতিপূর্বেও কিন্তু বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী আমাদের ধর্মাচার পালন করে থাকি এবং আমরা অত্যন্ত মানে শান্তিপূর্ণভাবে বসবাস করে থাকি। আপনি খেয়াল করে দেখবেন যে আজকের ঘটনার পূর্বে কিন্তু বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু কিংবা ভিন্ন ধর্মীয়, হিন্দু ধর্মীয় যে কোনো ছোটখাটো ঘটনা নিয়েই কিন্তু ভারত কিন্তু রিয়াকশন দিচ্ছে। এর অর্থ হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে এই সরকারের জন্য, বিশেষ করে বিগত সরকারের সঙ্গে ভারতের যে দীর্ঘদিনের গড়ে ওঠার সখ্যতা, সেই সখ্যতা যখন অকস্মাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে ভেঙে গেছে, তারা কিন্তু বাংলাদেশকে নতুন করে চিন্তা করছে। এবং সেই চিন্তার অন্যতম কারণ হতে পারে যে সবসময় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে একটা গোলযোগ, গন্ডগোল, বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা লাগিয়ে রাখা, এটার একটা উদ্দেশ্য হতে পারে। তার কিছুটা হিন্ট আজকে আমরা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের বক্তব্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছেন, তার প্রতিবাদের মধ্যে 2-1টি শব্দ এমনটি আছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের ভারতের, আমাদের নেইবারিং কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশের এমন নাক গলানো উচিত নয়। সুতরাং বাংলাদেশে ইতিপূর্বে এমন ঘটনা ঘটলেও ভারত যেভাবে প্রম্পটলি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে রিয়াকশন করছে, এমনটি কিন্তু আগে কখনো ভারত করেনি। তার মানে এখানে আমাদের বড় একটা মানে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কনসার্নটাও কিন্তু এই সরকারকে বিবেচনায় রাখতে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সরকার কিংবা আওয়ামী পরিবর্তে অন্য যে কোনো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী দিনে যারা নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের জন্য কিন্তু ভারত একটা সবসময় একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। যদি না ভারত কোনো সময় মনে করে যে বাংলাদেশে আগের মতো তারা কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশে তাদের দীর্ঘদিনের কর্তৃত্ব, সেই কর্তৃত্ব থেকে তারা কিছুটা থেকে সরে এসছেন। এবং এই যে বিশৃঙ্খলা, আপনি যে কথাই বলেন না কেন, যে অতি সাম্প্রতিক যে সমস্ত 2-1টি ঘটনা ঘটেছে, যেমন আমাদের দেশে অতীতে যেমনটি হয়নি কিন্তু এবার কিন্তু হয়েছে, যেমন প্রত্যেকটি মন্দিরে পূজার সময় মুসলমানরা তারা কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপ, মন্দির তারা পাহারা দিয়েছে। এটা কিন্তু অপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। 2-1টি পর সাধারণ ছাত্ররা যে রংপুর থেকে শুরু করে সারা দেশে তারা এই পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে, সেটা আমরা দেখেছি। আমি শুধু বলছি, সাধারণ ছাত্রদের পাশাপাশি আমাদের দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দল, বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল, জামাত ইসলামী, অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্থানীয়ভাবে পালাক্রমে, আমরা তো এই সমাজে বসবাস করি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের আশেপাশে আমাদের ভিন্ন ধর্মীয় বন্ধুদের বসবাস, তাদের পারিবারিকভাবে আমরা জানি।
প্রত্যেকে অত্যন্ত সহানুভূতিশীল থেকে একথা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আজকে যে আপনি কথাটি বলছেন সেটি হচ্ছে যে দেখুন, আমাদের দীর্ঘদিনের কিন্তু একটা সাংস্কৃতিক একটা পরিবর্তন ঘটেছে। বিগত সরকারের পতনের মাধ্যমে শুধুমাত্র একটি রেজিম পরিবর্তন হয়েছে না, আমাদের কিন্তু সাংস্কৃতিক একটা পরিবর্তনও কিন্তু আমাদের আসতে শুরু করেছে। যেমন আপনি খেয়াল করে দেখুন, আগে যেমন পুলিশের ভয়ে, মার খাওয়ার ভয়ে, মানুষের খুনের ভয়ে, গুমের ভয়ে মানুষ কিন্তু মুখ খুলতে পারতো না। এই টক শোতে আপনারা, আমি ইতিপূর্বেই অনেকবার বিগত সরকারের সময়ে টক শোতে কে আসবেন তেমনটা নির্ধারণ করে দিত কোনো কোনো ব্যক্তির বক্তব্য থেকে। আমি একটা টক শোতে ছোট্ট একটা উদাহরণ বলি। আমি একটা টক শোতে এক সময় গিয়েছিলাম। আমি একটা বেফাঁসে সত্য কথা বলছি, আমি সরি টু সে, আমার কাছে বেফাঁসে সত্য কথা বলার পরে অনুষ্ঠানের উপস্থাপক মধ্যাহ্ন মানে মাঝখানের বিরতির সময় আমাকে বলছে যে আপনি ভাই, আপনার কি হবে জানি না ভাই, আমার কিন্তু ভাই অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভাই এটা কি বললেন? অথচ অত্যন্ত অকাট্য সত্য কথা। সেটি হচ্ছে যে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের কাছে এসে তাকে নির্বাচনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কিছু অপ্রিয় সত্য কথা বলে ফেলেছিলাম। তার মানে বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী মানুষের মধ্যে ভয়টি কেটে গেছে, মানুষ স্বচ্ছন্দে কথা বলছে, এবং স্বচ্ছন্দে কথা বলছে বলেই তারা কিন্তু আন্দোলন, যে কোনো বিষয়ে কিন্তু আন্দোলন করছে। এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানটা ঘটালেন, বিশেষ করে আমাদের তরুণ ছাত্র সমাজ, তাদেরকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন কলেজ পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার যে পরিচয় দিচ্ছেন, সেই পরিচয়টা আপনারা না দিয়ে আপনারা লেখাপড়ায় মনোনিবেশ করুন, বরং দেশপ্রেমের জন্য উদ্বুদ্ধ থাকুন। দেশের প্রয়োজনে যে কোনো সময় যেন আপনাদের এই শক্তিটি ব্যয় করতে পারেন। আপনারা নিজেদের মধ্যে কাটাছুটা শুরু করে এক কলেজ থেকে আর এক কলেজে মারামারি করে, নিজেদের মধ্যে হানাহানি করে এই শক্তিটি খরচ করবেন না। আমি এখনো ভাবে বিশ্বাস করি বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিক্রমায় এই ছাত্রদের শক্তিশালী অবস্থান অত্যন্ত দরকার। এই শক্তিশালী অবস্থানটা অত্যন্ত সুশৃঙ্খল হতে হবে এবং দেশের কল্যাণে হতে হবে, দেশপ্রেমে জাগ্রত হয়ে উঠতে হবে। এবং আমি মনে করি যে সমস্ত বিশৃঙ্খলার কথা আপনারাও যারা বলছেন, আমি মনে হয় আপনারা খুব বেশি করে, আমরা মনে হয় মুক্ত স্বাধীন হওয়ার কারণে আমরা সবাই খুব বেশি মাত্রিক কথাবার্তা বলছি। এমন পরিস্থিতি কিন্তু বিগত, মনে রাখতে হবে যে বিগত সরকারের সময় সবকিছু সাপ্রেস করে রাখতে হতো, ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা ছিল না। আইন শৃঙ্খলা যারা দায়িত্ব ছিলেন তাদের সম্পর্কে আজকে প্রতিদিন পত্রপত্রিকায় বেরোচ্ছে তারা কত ভয়াবহ ছিলেন, মানুষের মানবাধিকার, আইনের শাসন কোনোটার বেলায় ছিল না। সুতরাং সেখান থেকে একটা উত্তরণ পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা এটি অতিমাত্রিক বেশি। এই অতিমাত্রিক বেশি বলে যে কোনো ছোটখাটো বিষয়গুলো আমাদের কাছে মনে হয় যে সরকার ম্যানেজ করতে পারছে না। কিন্তু আমি মনে করি সরকার ম্যানেজ করার জন্য সিভিল প্রশাসন, আমাদের মানুষ এবং নাগরিক যারা এই গণ অভ্যুত্থান, এই গণবিপ্লব করেছেন, তাদের সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। যেমনটি দায়িত্বশীল আচরণ করছেন আমি মনে করি যে বিগত সরকার বিরোধী আন্দোলনের প্রত্যেকটা অংশগ্রহণকারী প্রত্যেকটি রাজনৈতিক দল দায়িত্বশীল আচরণ করছেন। ছাত্র সমাজকে অনুরোধ করবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, বাংলাদেশে শান্তি ফিরে আসবে। বিশেষ করে ফ্যাসিজমের বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভ প্রশমন করার জন্য আমাদের অনেক বেশি দায়িত্বশীল আচরণ করে বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে। জি, ধন্যবাদ ডক্টর খন্দকার মারুফ হোসেন। এই ঘটনার সাথে সাথে আমরা বেশ কিছুদিন ধরে, মানে বিশেষ করে বিগত 2-3 দিন ধরে দেখছি যে প্রথম আলো ডেইলি স্টার কেন্দ্রিক যেই বিক্ষোভ হচ্ছে, এবং রাজশাহীর প্রথম আলোর কার্যালয়ে হামলা হয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারা দ্রুত তদন্ত দাবি করেছেন, এবং আমরা জানি যে দুটো পত্রিকা বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আমাদের রয়েছে, কিন্তু তারপরেও স্বাধীন যেই একটা অবস্থা বিরাজ করছে সারা দেশব্যাপী, গণমাধ্যমের উপর যদি এই ধরনের বিক্ষোভ এবং পদক্ষেপ হয় তাহলে এটা আবার একটা ইন্টারন্যাশনালি একটা এফেক্ট হতে পারে, আমাদের ইমেজের প্রতি একটা ভিন্ন ধারণা হতে পারে। এই ক্ষেত্রে আপনার মনে হয় যে এই বিক্ষোভের চুলচেরা এবং সরকারের জন্য করণীয় জায়গাটা যদি একটু বলতেন। আজকে যেটা আপনি দেখছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের এখানে একটা বিক্ষোভ হয়েছে, তাদের কিছু সংবাদের উপরে অনেকে সমালোচনা করেছে। দেখেন, গণমাধ্যম স্বাধীন হোক এটা আমরা সবাই চাই। বিগত পতিত স্বৈরাচারের সময় যেটা আমাদের রুহুল কুদ্দুস কাজল ভাই বললেন, তিনি একটি টক শোতে কথা বলতে গিয়ে যখন মধ্যাহ্ন সময়ে
সেখানকার অ্যাঙ্কর সাহেব বললেন, যেটা বললেন আমার চাকরি চলে যেতে পারে, আমার কি হতে পারে। তো যদি একটা গণমাধ্যম যদি সঠিকভাবে তার মতামত প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু গণতন্ত্র, আইনের শাসনের যেই কথা আমরা বলি, এগুলো থাকবে না। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে একটা গণমাধ্যম যখন তার সংবাদ প্রচার করবে, সেটা অবশ্যই বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ হতে হবে। বানানো বা নিজেরা কিছু অসত্য তথ্য দিয়ে যদি শুধুমাত্র সংবাদপত্রকে পাবলিসিটি করার জন্য যদি কোনো সংবাদ প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্য জনগণ পায় না। আমরা এই যে বিগত সময়ের যেই সময়গুলো আমরা দেখেছি যে আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো সংবাদপত্র বা মিডিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেই সরকার পরমতের প্রতি বিশ্বাসী ছিল না, তারা ছিল ফ্যাসিস্ট। তাই জনগণের যেই আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে বাক স্বাধীনতা, সঠিক কথা বলার স্বাধীনতা, সেটি কিন্তু বিগত সরকারের সময় আমরা দেখি নাই। তাই এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে সবাই আশা করে যে সংবাদপত্র বা গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেটাই বলেন, সেখানে স্বাধীনভাবে আমরা আমাদের মত প্রকাশ করব। কিন্তু এমন কিছু হয়তো লেখা ঠিক হবে না যাতে করে দেশের বা রাষ্ট্রের কোনো ধরনের বিশৃঙ্খলা হয়। আমরা এই সরকারকে অনুরোধ জানাবো যে আমাদের দলের যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা বলেছি যে স্বাধীন সংবাদপত্র, স্বাধীন সাংবাদিকতার বিষয়ে আমরা এনশিওর করতে চাই। সেখানে তবে একটা কমিশন হওয়া প্রয়োজন, যে কমিশন ঠিক করে দেবে যে কিভাবে একজন সাংবাদিক তার পেশাগতভাবে জাতিকে কি ধরনের তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে তাকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়া যায়। এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো আমি মনে করি তদন্ত হওয়া দরকার এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা দরকার যে কারা এই ষড়যন্ত্রগুলোর পেছনে। আবারও বলছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রায় প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই সরকারকে যাতে করে পৃথিবীর কাছে একটা হেয় প্রতিপন্ন করা যায়, এটা করার জন্য একটা সুদূর প্রসারী চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি। এবং যে পতিত স্বৈরাচার যারা পলায়ন করেছে, তারা আমি মনে করি যে এগুলোর পেছনে আছে। কারণ এই সংবাদপত্রগুলো কিন্তু বিভিন্ন তাদের দুর্নীতি, দুঃশাসন, তারা যে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে, এই ধরনের তথ্যগুলো কিন্তু সংবাদপত্রে দিচ্ছে এবং এমন অনেক তথ্যগুলো দিচ্ছে যেগুলো বিগত সময়ে এই 15 বছর মানুষ পায় নাই। সাগর রুনি হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের যে সংবাদ পাওয়ার যে অধিকার, যে সাংবাদিকরা এই সাগর রুনি হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু সঠিক তথ্য। এখানে আরেকটা বিষয়, এই যে ধরেন আমরা আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা যে ওনাকে দেখলাম যে লুট হওয়া অস্ত্র, অনেক অস্ত্র এখন উদ্ধার করা যায়নি। তো এই যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যথার্থ ভূমিকা রাখতে পারছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টাই বলছেন যে অনেক অস্ত্র এখন উদ্ধার করা যায়নি, তাহলে পরিস্থিতি সামাল দেওয়াটা কিভাবে যাবে? আমি মনে করি যে এই যে লুট হলো অস্ত্রগুলো বিভিন্ন থানা থেকে, এগুলো কিন্তু এই যে যখন গণ অভ্যুত্থানের পরে যখন ছাত্র জনতা, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যখন উল্লাস করছে, তখন এই পতিত স্বৈরাচারের দল যারা পলায়ন করলো, তারা কিন্তু আমি মনে করি যে দুর্বৃত্তরা যারা গত 15 বছর দুর্বৃত্তায়ন করেছে, সন্ত্রাস করেছে, তাদের মাধ্যমে আমি মনে করি অস্ত্রগুলো লুট হয়েছে। এই অস্ত্রগুলো লুট করেই কিন্তু আমি মনে করি যে আজকে যে সন্ত্রাস করার যেই ষড়যন্ত্রগুলো করছে, এবং এই অস্ত্রগুলো আমার মনে হয় এই ধরনের গোষ্ঠীর কাছে আছে। এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব যারা বলেছেন যে যদি এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক থেকে যায়, আইন শৃঙ্খলা অবনীত হবে, মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, এবং আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে এই অবৈধ অস্ত্রগুলো ব্যবহার হতে পারে। তাই আমি মনে করি যে অনতিবিলম্বে যে এই যে সেনাবাহিনী একটি অভিযান করার কথা আমরা শুনেছি, কিন্তু পত্রপত্রিকায় সেভাবে কিন্তু কোনো অস্ত্র উদ্ধারের কোনো, দেখতাম যে উদ্ধার, এত অস্ত্র উদ্ধার হয়েছে, অমুক জায়গায় অভিযান হয়েছে, উদ্ধারের কোনো নিউজ পেলাম না। আমাদের এলাকায়
যদি দেখি যে আমরা দাউদকান্দি তিতাস থানা, সেখানে থেকে ওই এলাকা অস্ত্র উদ্ধারের কোনো সংবাদ আমরা পাইনি। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু যেই চিরুনি অভিযান দিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করার কথা, সরকারি অস্ত্র, আমাদের মানুষের ট্যাক্সের টাকা এই অস্ত্র, সেগুলো উদ্ধার হচ্ছে না। তো এগুলো কেন হচ্ছে না? একটু আগে যেমন আমাদের কাজল সাহেব বললেন যে এই যে প্রশাসনের মধ্যে এখনও এই ফেসিবাদের যারা দোসর তারা রয়ে গেছে, তারা আসলে পুলিশের মধ্যে আছে, সিভিল ব্যুরোক্রেসিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তারা কি আসলেই চাচ্ছে দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হোক, দেশে শান্তি হোক, নাকি তারা কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে? এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তাই আজকে আমি মনে করি যে এই বিশৃঙ্খল অরাজকতা থেকে বাঁচতে হলে আমাদেরকে একটি নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। এবং এই যে সমস্যাগুলো আমরা দেখছি, এই সমস্যাগুলো কেবলমাত্র শুধুমাত্র একটা নির্বাচিত সরকার পারে সমাধান করতে, জনগণের সরকার পারে এই সকল সমস্যার সমাধান করতে। একটা উদাহরণ দিই, যে কলেজগুলোতে যে বিশৃঙ্খলা, যদি একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে নির্দেশ দিতে পারতো, একটা চেইন অফ কমান্ড অনুযায়ী তারা কলেজে বসে ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতো। যেহেতু বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই, তাই আসলে অনেক সমস্যা হচ্ছে। তাই আমি মনে করি এই বর্তমান যেই সমস্যাগুলো দেখছি, বিশৃঙ্খলা অরাজকতা দেখছি, সেটি সমাধান করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এবং নির্বাচনের রোডম্যাপ ছাড়া আসলে আমি মনে করি যে এখনও এই ধরনের সমস্যার সমাধান থেকে আমরা বেরোতে পারবো না। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল সালাম। এই যে আমরা একটা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্ম, আপনি যাদের পাঠদানের সাথে যুক্ত, এই প্রজন্মই কিন্তু বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সাথে এখনও রয়েছে। আমরা যদি যেই হাবিবুর রহমান মোল্লা কলেজ বলি, অথবা আমরা যদি সোহরাওয়ার্দী কলেজ বলি, বা আপনার এলাকাতেই যদি বলি, যে আমরা দেখছি প্রতিটা জায়গায় যে প্রিন্সিপালকে নিয়ে সমস্যা, অথবা সেখানে ক্ষমতা দখল নিয়ে সমস্যা। তা ঢাকা বিশ্ববিদ্যালয় তো মোটামুটি অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে সাকসেসফুলি হ্যান্ডেল করে ফেলেছে। জি, তা এখানে কি মেকানিজম আপনাদের বিশেষ ছিল যে এটা আপনারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে জানাতে পারেন যে তারা কেন এখনো পাঠে শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে পারছে না? ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনটা শুরু হলো, তখন চরম এখানে আন্দোলন চলতেছিল, হল বন্ধ হয়ে গেল, সব ছাত্ররা আন্দোলনে নেমে গেল। তারপরে আবার কিছু ছাত্র ঢাকার বাইরে চলে গেল, বাইরের থেকে ছাত্ররা, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনে অ্যাড হলো এবং আন্দোলন করলো। আলটিমেটলি স্বৈরাচারের পালায় গেল বা পতন হলো। তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা লেখাপড়ার পরিবেশ ফিরে আনার জন্য প্রথমে যেই পদক্ষেপগুলো নিয়েছে, প্রথমে এদের হলে উঠানো। আগে যে বহিরাগত ছাত্ররা ছিল তাদেরকে তারা আর উঠতে পারবে না। প্রথমে যেহেতু তারা বাইরে হয়ে চলে গেছে, তাহলে আমাদের সাধারণ ছাত্রদের জন্য সিট অ্যাভেলেবেল হয়েছে, বিশেষ করে ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য হয় নাই। সেটা আবার আরেকটা কারণ, সেটা হলো আপনি হয়তো জানেন, বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছে তখন ছাত্রীরা এত বেশি ছিল না। এই বছর প্রায় 53% ছাত্রী, এবং সেই তুলনায় আমাদের হলগুলা অত বেশি না। এই জন্য ছাত্রীদের জন্য এখানে এখনও হলে প্রকট সমস্যা আমাদের আছে, কিন্তু ছাত্ররা মোটামুটি হলে সিট পেয়ে গেছে। আরেকটা জিনিস হলো, এই ছাত্ররা কিন্তু রিলেটিভলি একটু ম্যাচিউরড স্টুডেন্ট অন্যদের চেয়ে, এবং এখানে এখন আপনি দেখবেন প্রায় সব ডিপার্টমেন্টে থার্ড ইয়ার পরীক্ষা চলতেছে বা পরীক্ষা শেষ হয়ে গেছে, ফোর্থ ইয়ার পরীক্ষা চলতেছে। এই পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে এবং নিয়মিত ক্লাসটা আমরা 30 তারিখে যারা নতুন ফার্স্ট ইয়ারের ছাত্র তাদেরকে আমরা ভর্তি শুরু করে দিচ্ছি এবং তাদের ক্লাস শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা জিনিস যখন সিস্টেমেটিক হতে শুরু হয়েছে, আলটিমেটলি এইসব ছাত্ররা ক্লাসে ফিরে আসছে এবং সবারই তো একটা চিন্তা আছে, আলটিমেটলি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে, এখন আমরা স্বাভাবিক কাজকর্মে আসতে হবে। সেই জিনিসগুলা এখানে শুরু হয়েছে এবং যার ফলেই ছাত্ররা ক্লাসে আসছে এবং পরীক্ষা আসছে। আরেকটা জিনিস, এখানে কিছু ছাত্ররা
গত বেশ কিছু বছর ধরে ক্যাম্পাসে আসতে পারতো না, ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারতো না, ক্যাম্পাসে আসলেই অন্য রকমের হুমকির সম্মুখীন হতো। সেই সব ছাত্রদের মধ্যে কিছু কিছু জিনিসকে যারা জেনুইন কেস আছেন তাদেরকে কীভাবে মূল পাঠক্রমে আনা যায় সেই ব্যবস্থাটাও আমরা এখানে করছি, যার ফলে আমাদের যে অসন্তোষটা ছাত্রদের মধ্যে ছিল স্বাভাবিক পরিবেশটা এখানে ফিরে আসছে। আরেকটা জিনিস, যারা ছাত্রদের নিয়ে এখানে গণরুম করতো, ছাত্রদেরকে নিয়ে মিছিল করতো, সেই গ্রুপটা আর এখন হলে নাই, যার ফলে এখন যারা আছে তারা প্রকৃতিই ছাত্র এবং প্রকৃতই লেখাপড়ার তারা। কলেজগুলোর জন্য আপনি কি মেসেজ দিতে পারেন যে ওরা এই পরিস্থিতিটাকে? কলেজগুলোর জন্য যেটা মেসেজ আমার জন্য হলো, কলেজে যারা এখানে আন্দোলন করতেছে এরা হয়তো এখন অত ম্যাচিউর না, একটা ব্যাপার। আরেকটা হলো এখানে কিছু ছাত্রছাত্রী আছে হুজুকে যে কোনো একটা কিছু দেখলো সবাই নামের মধ্যে। আরেকটা কারণ হলো ওনারা যেটা বলতেছেন যে এখানে হয়তো কোনো অন্য ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীর নামে এখানে ঢুকে গেছে এবং ঢুকে এখানে এইসব অরাজকতা করতেছেন। প্রথম যেদিন সোহরাওয়ার্দী কলেজে মারামারি হলো তারপরের দিনই আমাদের একটা মিটিং ছিল, এখানে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ম্যাডাম বলতেছিলেন যে উনি দাঁড়ায় আছেন ওনার রুমে, পিছন থেকে গ্লাস ভাঙতেছিল এবং ওনার গায়ের মধ্যে এসে পড়তেছিল। ওনার ভাইস প্রিন্সিপাল বোধহয় রুমের মধ্যে আটকা পড়ছে এবং 3 তলার ফ্লোরটা একদম ভেঙে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো অনেকগুলো কলেজ রয়েছে, ওনারা এগুলো কেন অ্যাড্রেস করতে পারছেন না? জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে সবগুলা কলেজ এটাতে ইনভলভ না। আপনি দেখেন এখানে সোহরাওয়ার্দী আর কবি নজরুল এই দুটো হলো জাতীয় বিশ্ববিদ্যালয়, এরা জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজের আন্ডারে, অন্যগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এই 7 কলেজের মধ্যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী, ওনারা ছাড়া বাকি যে কলেজগুলো আছে ওগুলোর পরিস্থিতি শান্ত এবং ওইখানকার ছাত্ররা কিন্তু পরীক্ষা দিতে চায়, ওরা পাশ করতে চায়, ওরা স্বাভাবিক জীবনে ফেরত যেতে চায়। আমরা সিটি কলেজে অরাজকতা দেখলাম, বা ঢাকার বাইরে তো অনেক কলেজে, আপনার এলাকার কলেজে হয়তো বিভিন্ন সমস্যা রয়েছে, ওই ক্ষেত্রে আমরা কি মেসেজটা দিতে পারি? ওই ক্ষেত্রে আমাদের মেসেজটা হওয়া উচিত যে যেটা কাজল ভাই বললেন যে তোমরা আন্দোলন করছো, তোমরা স্বৈরাচারের পতন করছো, ফ্যাসিস্টকে দেশ থেকে সরাইছো, এখন তোমরা তোমাদের স্বাভাবিক কাজকর্মে যাও, কিন্তু তোমরা সজাগ থাকতে হবে। স্বাভাবিক কাজকর্ম মানে ছাত্র হলো বই নিয়ে যাওয়া, পড়ালেখা করা, পরীক্ষা দেওয়া এবং পাশ করা, পরবর্তী দেশের জন্য কাজ করা। এতদিন তারা একভাবে কাজ করছে, এখন দেশের জন্য অন্যভাবে কাজ করবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, কাজল ভাই তুলছে, উনি তুলছেন, প্রশাসন এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেইখানে ফ্যাসিস্ট সরকারের অনেক লোক এখনও আছেন। তো তাদের যদি দলটা ভারী হয় তাহলে কিন্তু এই সরকারের কর্মপরিকল্পনা এক্সিকিউট করা কিন্তু ডিফিকাল্ট হবে। এই জন্য সবাইকে না পারুক বা যেগুলো চিহ্নিত, যারা অন্য সময় গত 15 বছরে যা হয়েছে এই টকশোতে এসে মারামারি পর্যন্ত হয়েছে স্বাধীন কথা বলার জন্য, নিজের কথা বলার জন্য, তো এই ধরনের লোক যারা আছেন তাদের কিন্তু ওইখান থেকে সরাইতে হবে। তা নইলে কখনই সুন্দর স্বাভাবিকভাবে দেশ চালাইতে পারবে না, একটার পর একটা ঝামেলা হইতেই থাকবে, তারা কনস্পিরেসি করতেই থাকবে, কারণ তারা বসে নাই, তারা অন্যের এটা সার্ভ করতেই থাকবে। জি, জনাব রুহুল কুদ্দুস কাজল, এই যে পরিস্থিতি, একই সাথে আমরা সংস্কারের কথা শুনছি, একই সাথে আমরা নির্বাচনের রোডম্যাপের আলোচনা শুনছি, একই সাথে আমরা দেখছি যে নির্বাচন কমিশনে নতুন মুখ এসছে। আমরা বিএনপির 31 দফার সাথে সাথে আমরা দেখলাম যে 62টা পয়েন্ট নিয়ে এসছেন সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য, আলাপ আলোচনা চলছে। আর এই বিশৃঙ্খলা তো একই সাথে চলছে। এখন এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের কাছে নির্বাচন কেন্দ্রিক দাবি আপনার কি থাকবে? আর আমাদের যদি বিএনপির এই 62টি পয়েন্ট অন্তর্ভুক্ত করেছেন সেখানে মূল কিছু পয়েন্ট সম্বন্ধে একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে বলে রাখি যে বিএনপির পক্ষ থেকে যে 62টি সংবিধানের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব প্রণয়ন যে কমিটি, আমি সেই কমিটির সদস্য হিসেবে কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি অত্যন্ত আনন্দ চিত্রে বলতে চাই যে বিএনপি তাদের পূর্ব ঘোষিত 31 দফা অনুযায়ী আধুনিক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশের যে স্বপ্নের কথা বলেছিল তার অনেকগুলো আমাদের সংবিধানের সংশোধনের মাধ্যমে তার বাস্তবায়ন করতে চাই। উল্লেখযোগ্য হচ্ছে, আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের সব মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং গণতন্ত্রের জন্য, বাংলাদেশের প্রগতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে 1991 সালে, 1996 সালে এবং 2001 সালে যে নির্বাচন হয়েছে এমন একটি নির্বাচন দেখার আগ্রহ প্রকাশ করেছে।
আমি বলতে চাচ্ছি 2008 সালের নির্বাচনকে আমি সেই অর্থে একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক কোনো নির্বাচন হয়নি বলে আমি মনে করি। কারণ গণতান্ত্রিকভাবে সংবিধান সংশোধনের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচন হয়েছে। একটি হচ্ছে 2001 সালে, আর একটি হচ্ছে 96 সালে, আরেকটি হচ্ছে 2001 সালে। 91 সালের নির্বাচনটা এরশাদ পতনের পরে সমস্ত দলের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব নির্বাচন করে আবার তার স্বপদে অর্থাৎ প্রধান বিচারপতি পদে ফিরে এসেছিলেন। সেটি একটি রাজনৈতিক সমঝোতা এবং বন্দোবস্ত। 2008 সালের নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, আমি মনে করি ওই সরকারটি একটি অনিয়মিত সরকার ছিল। কারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 90 দিন। 1.5 বছরের মাথায় গিয়ে সেই সরকার নির্বাচন করেছে এবং সেই নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদের আইনগত ওই বৈধতা ছিল বলে আমি আইনজীবী হিসেবে মনে করি না। এখন বিএনপি যেটা করেছে সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে যুগোপযোগী করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের যেমন ব্যবস্থা করেছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটি ক্ষমতার ভারসাম্য করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে বিএনপি যে 31 দফার যে দাবি, যে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ সমাজের অনেক দায়িত্বশীল ব্যক্তি যারা সমাজে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে পারবে, কিন্তু ঠিক ওই অর্থে প্রচলিত ধারায় সংসদ নির্বাচন করে পার্লামেন্ট সদস্য হতে পারবে না, তাদের জন্য অ্যাকোমোডেশনও কিন্তু এই সংশোধনের মধ্যে আনা হয়েছে। এই সংবিধানের মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটি অর্গান, আপনি নির্বাহী বিভাগ, আপনার পার্লামেন্ট এবং বিচার বিভাগ, সমস্ত কিছু কিন্তু এই সংবিধানের মধ্যে আনা হয়েছে। সবচেয়ে বড় কথা, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সংবিধানকে যেভাবে দলীয়ভাবে আওয়ামীকরণ করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে এটাকে একটা সর্বদলীয় সার্বজনীন রাজনৈতিক দলিল হিসেবে স্থাপন করার জন্য এই 62টি সংশোধনের মাধ্যমে প্রস্তাব করা হয়েছে। এবং এই প্রস্তাবটির মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে সাংবিধানিক সংকট সময়ের সময় পরিস্থিতির কারণে হয়, আমরা যদি এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ একটি অত্যন্ত আধুনিক, অত্যন্ত উন্নত মানের, সময় উপযোগী, মানুষের মূল্যবোধ, মানুষের নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সবকিছু সুনিশ্চিত করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হবে। এবং আমি মনে করি যে বিএনপি দেশের বড় রাজনৈতিক দল, আগামী দিনের ক্ষমতা এবং রাষ্ট্র দায়িত্ব পরিচালনাকারী প্রত্যাশী একটি রাজনৈতিক দল হিসেবে তারপরে সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেই দায়িত্বটি বিএনপি পালন করেছে। এখন সাধারণ মানুষ হিসেবে আমার পার্সপেক্টিভ যদি আপনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটি হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন কমিশনারের বক্তব্য আমরা শুনেছি, আমরা আশান্বিত হয়েছি। তবে এই কথা সত্যি, অতীতেও কিন্তু প্রত্যেকটি নির্বাচন কমিশনার একই ভাষায় কথা বলেছিল, মানুষকে আশান্বিত করেছিল, কিন্তু সেই আশার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আমরা কোনো কথায় বিশ্বাস করতে চাই না, আমরা কাজে বিশ্বাস করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে কমিশন রিপোর্ট দিবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা সেগুলো ফাইনালাইজ করবে। আমি আবারও বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে বিভিন্ন ক্ষেত্রে গঠিত কমিশনগুলোর থেকে রিকমেন্ডেশন নিয়ে মেজর রাজনৈতিক দল, স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে একটা রোড ম্যাপ প্রণয়ন করা। কিন্তু তাদের মূল কাজটি হবে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করা। আমি মনে করি যে কমিশন গঠনের পরে এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটি সুনির্দিষ্ট রূপরেখা দিবে এবং সেই সময়টি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আরেকটি কথা বলে রাখি, সেটিও এই সরকারের জন্য চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তারা যদি কেউ দায়িত্বশীল শুনে থাকেন জানবেন, কেউ কেউ বলে থাকেন আমাদের সংবিধানের, বিএনপির পক্ষ থেকে যে 62টি সংবিধান সংশোধনের প্রস্তাব, আমি আবারও বলছি, অনেকদিন ধরে বিতর্ক চলে আসছিল যে বাংলাদেশের সংবিধান পুনর্লিখন হবে নাকি সংশোধন হবে। একজন আইনজীবী হিসেবে যতটুকু আমার জ্ঞান, আমি মনে করি যে বর্তমান বাস্তবতায় সংবিধান পুনর্লিখনের কোনো সুযোগ নেই। আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বেগম খালেদা জিয়া যেটি প্রণয়ন করেছিল, শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটি বাতিল করেছে। তার আগে তো খায়রুল হক সাহেবের জাজমেন্টের কথা নাই বললাম। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে না থাকা সত্ত্বেও আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী
সুপ্রিম কোর্টের পরামর্শমূলক উপদেশের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে। সুতরাং অনেকটা সাংবিধানিক কাঠামোর মধ্যে সংবিধানের পাশ দিয়ে সরকার চলছে, আমি সবসময় যে কথাটি বলে থাকি। সুতরাং এই সংবিধানকে যুগোপযোগী করতে হবে। সংবিধানের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দল এবং সুধী সমাজের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হবে সেগুলো গ্রহণ করে এটাকে পরবর্তী একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে। সুযোগ পেয়ে আমি আবারও বলি, 91 সালের মতো শাহাবুদ্দিন সাহেব যেমন সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে প্রধান বিচারপতির পদ থেকে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে নির্বাচন করে আবারও স্বপদে ফিরে এসেছিলেন, তেমন একটি রাজনৈতিক বন্দোবস্ত এই ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের করতে হবে এবং তাদের মাধ্যমে একটা কমিটমেন্ট করতে হবে যে আপনারা রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার গঠন করলে এই জিনিসগুলো বাস্তবায়ন করবেন। আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, আপনি যতটুকু আমরা জানি যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়েরও সাথে বোধহয় ল রিটেনার হিসেবে বোধহয় রয়েছেন, ওনাদের যে আইন বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ আপনি দেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা জানি যে প্রায় হাজারের কাছাকাছি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেই কেন্দ্রিক দীর্ঘ সময় ওনারা বিক্ষোভ করেছেন, ওনারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন। তো ওই যে একটা অরাজক অবস্থা, সেখানে কতটুকু আপনারা এগুতে পেরেছেন? দেখুন, আমি এই বিষয়ে মন্তব্য আমার কাছে আশা করার উচিত নয়, কারণ এই বিষয়টি কিন্তু এখন দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুতরাং কোনো বিচারাধীন বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি অন্যায়ের শিকার হন, তিনি যদি কোনো কারণে নিয়মের বাইরে গিয়ে কারোর উপরে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, চাকরিচ্যুত করা হয়, তাকে ভয় দেখানো হয়, তাহলে তো গণতন্ত্র এবং নিয়মের এবং আইনের শাসনের অন্যতম শর্তই হচ্ছে যে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদের মধ্যে যে রংটা করা হয়েছে সেই রংটাকে আইনগত প্রক্রিয়ায় সমাধান করা, তাদেরকে কনসোলেশন দেওয়া, তাদেরকে মানে কি বলবো যে রিওয়ার্ড দেওয়া, কিংবা তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটাকে মিটিয়ে দেওয়া। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তাদের কর্মকর্তা কর্মচারী যারাই নিগ্রহের শিকার হয়েছেন তারা একটা ন্যায় বিচার আদালত থেকেও পাবেন এবং আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করবেন যেন অত্যন্ত যৌক্তিক এবং মানবিকভাবে বিষয়টি দেখা হয়। এই দুটি আমি এই ক্ষেত্রে বলতে পারি। আর যে কথাটি আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন, আমি একটু জাস্ট ফ্লোর নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় শেষের দিকে চলে এসেছি। জি হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি কথা বলি। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে কোনো ক্ষেত্রে যেহেতু আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের একটা মেজর পার্ট ছিল, সুতরাং ছাত্ররা যখন কোনো কারণে এই স্পিরিটের বাইরে গিয়ে কোনো কথা বলেন, কাজ করেন, হামলা কিংবা পরস্পরের দ্বন্দ্ব জড়িয়ে পড়েন, মানুষের প্রত্যাশা জায়গাটা নাগরিক হিসেবে আমরা কিন্তু অনেক বেশি হতাশ হয়ে পড়ি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আমাদের যে স্পিরিট নিয়ে যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখিয়েছ, আমি তোমাদেরকে তুমি বলি, তোমাদের কোনো কার্যক্রমে যেন আমাদের মধ্যে কোন রকম হতাশা না আসে। তোমরা পড়ালেখায় মনোযোগী হও, নিজেদেরকে গড়ো, দেশ গড়ার কাজে নিজেদেরকে মনোনিবেশ করো। সমাজের কোনো ভুল থাকলে তোমরা তোমাদের সুশৃঙ্খল ভাবে সেই মতামতগুলো তুলে দাও। আমি মনে করি বাংলাদেশে এখন অনেক মানুষ আছে তোমাদের কথা শুনে সে অনুযায়ী কাজ করে এই সমস্ত ছোটখাটো ভুল বুঝাবুঝিগুলো নিরসন করার জন্য তারা এগিয়ে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ডক্টর খন্দকার মারুফ হোসেন, আপনি যদি 1 মিনিটে আপনার শেষ বক্তব্যটা বলতেন। আমি মনে করি যে বর্তমান সকল সমস্যার সমাধান হচ্ছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচনের দিকে যাওয়া। কারণ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কি, যেই 15 বছর যে গণতন্ত্রহীনতা, ভোটের অধিকার যে আমরা হারিয়েছি, সেই ভোটের অধিকার ফিরে পাওয়া। এবং আজকে যে অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে, এই অরাজকতা বিশৃঙ্খলা খুব সহজেই থেমে যাবে যদি সরকার খুব দ্রুত একটি নির্বাচন রোডম্যাপ দেয়। সংস্কারগুলো করা, আমাদের দল থেকে যে 62টা পয়েন্ট দেওয়া হচ্ছে সংবিধান সংস্কারের, এছাড়া অন্যান্য যে সংস্কার কমিশন রয়েছে তারা যাতে দ্রুত ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিয়ে একটা নির্বাচন রোডম্যাপ দেন, তখন কিন্তু দেখবেন সবাই নির্বাচনের দিকে চলে যাবে। যে যার এলাকায় তখন গিয়ে কাজ করবে, তখন কিন্তু দেখবেন মানুষের মধ্যে আশা
এবং আকাঙ্ক্ষা বেড়ে যাবে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য মানুষ কাজ করবে এবং নির্বাচিত সরকারই কিন্তু পারে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে। তাই আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করুন, সকল কিছু ঠিক করুন, কিন্তু নির্বাচনকে আপনাদের প্রথম এবং একমাত্র প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। প্রফেসর ডক্টর আব্দুল সালাম, 1 মিনিটে যদি আপনার। ধন্যবাদ। আমাদের যে আন্দোলন হয়েছিল, এখানে আন্দোলনের মেইন কথাটা ছিল আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছি। সেখানে যে কথাটা ছিল, আমরা মানুষের পরিবর্তন চাই না, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। বর্তমান সরকারের কাজ করতে হবে এই সিস্টেমের জন্য, নট মানুষের পরিবর্তন। আর যে এখন যে ছোটোখাটো সমস্যাগুলো হইতেছে, এর জন্য সরকারের উচিত অন্যান্য যে একটি রাজনৈতিক গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করা, তাদেরকে আরও বেশি ইনভলভ করা তাদের দেশ পরিচালনায়, তাহলে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হয়ে যাবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্র যারা এখনও আন্দোলন বা বিভিন্ন রকমের ছোটোখাটো কাজ জড়িত আছেন, সেখান থেকে তারা উঠে এসে তাদের পড়ালেখা মনোনিবেশ করুক। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম সংঘাত ও সংঘর্ষে দেশ জুড়ে যে বিশৃঙ্খলতা চলছে। আমাদের সম্মানিত আলোচকদের কথায় যেই জায়গাগুলো বারবার উঠে এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের উচিত যে প্রশাসন ব্যবস্থা রয়েছে তার সাথে আরও ক্লোজলি কাজ করা। সেটা কিভাবে করবেন সেই জন্য অনেক রিটায়ার্ড ব্যুরোক্রেট রয়েছেন, এই বিষয়ে অনেক এক্সপার্ট রয়েছেন, তাদের সাথে আরও মতামত শেয়ার করা, তাদেরকে আরও অন্তর্ভুক্ত করা। রাজনৈতিক দলগুলি সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেছেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এবং যে নির্বাচন আপনি আয়োজন করতে চাচ্ছেন সেই নির্বাচনে কিন্তু রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে। সো যে কোনো সিদ্ধান্তে ওনাদেরকে আরও অনেক বেশি অন্তর্ভুক্ত করা। জাতি অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে আজকে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে আগানো হয়, আমাদের বিশ্বাস অনেক সমস্যাই হয়তো অনেক সহজে সমাধান করা যাবে। প্রতিটা বিষয় আমরা যে সংঘর্ষের জায়গাগুলো দেখছি, সংঘাতের জায়গাগুলো দেখছি, আমাদের বিভিন্ন শ্রেণী পেশায় অনেক এক্সপার্ট রয়েছেন, তাদের সাথেও কিন্তু আপনারা মত বিনিময় করতে পারেন। সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে সেটা হয়তো খুব দ্রুততার সাথে শেষ করে নির্বাচনমুখী যদি জনগণকে করা যায়, তাহলে তারা নির্বাচনমুখিতায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন। আমরা জানি নির্বাচন এখনও আমাদের দেশে উৎসব মুখর। সেই প্রত্যাশাই থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।